নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন্স। মাওবাদীদের সঙ্গে সম্পর্ক, নজরে দুই নারী। পানিহাটি আর আসানসোলে তল্লাশি চালাচ্ছে পুলিশ এনআইএ। মণ্ডপে ঢুকতে হলে গোমূত্র পান করতে হবে, নইলে মণ্ডপে ঢুকতে দেওয়া যাবে না, নিদান বিজেপি নেতার। গেরুয়া রং মুখ্যমন্ত্রীর চক্ষুশূল, মমতার ভয়ে গেরুয়া অ্যাপার্টমেন্ট ঢাকা হলো সবুজ কাপড়ের। শুভেন্দুর টুইটে অবাক বাংলা। বন্যা ত্রাণে মোদী সরকার দিল 675 কোটি টাকা। বিজেপি শাসিত 3 রাজ্য পেলেও বঞ্চিত বাংলা। তদন্তে গুরুত্বপূর্ণ লিড এসেছে, সিবিআই নিয়ে সন্তুষ্টি। নিরাপত্তা সিসিটিভিতেও দেরি কেন, রাজ্যকে নিয়ে অসন্তোষ সুপ্রিম কোর্ট। ফের প্যারালে মুক্তি, রাম রহিমের শর্ত চাপালে অনুমতি দিয়ে প্রশ্নের মুখে নির্বাচন কমিশন। পার্থকে নিয়ে বড় সিদ্ধান্ত, প্রাথমিক দুর্নীতি মামলায় বিরাট আপডেট। কি হতে চলেছে মঙ্গলবার? আরজিকর আবহে এবার এফআইআর, তৃণমূল বিধায়কের নামে। বিতর্কিত ঘটনাকে লঘু করার চেষ্টা কুণালের। রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার প্রশ্নে আরজিকর কাণ্ড বিতর্কে পূর্ব মেদিনীপুরের স্কুলে তৃণমূল বলল ষড়যন্ত্র। খবরের শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ সূচনা। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেট সবার প্রথমে পেতে। পানিহাটিতে এনআইএ ঢানা, মাওবাদী সংগঠনে যুক্ত থাকার অভিযোগ। শিপ্রা চক্রবর্তী নামে মহিলার বাড়িতে এনআইএ। ভোর রাতে হানা দিয়ে এনআইএ তল্লাশি। শিপ্রা ও তার স্বামী মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত এমন অভিযোগের তদন্তে এনআইএ হানা। দীর্ঘক্ষণ তল্লাশি, জিজ্ঞাসাবাদ করল শ্রমিক সংগঠনের আড়ালে মাওবাদী কার্যকলাপ। আসানসোলে ঘর ভাড়া নিয়ে থাকতেন শিপ্রা। আসানসোলের ডিসির গড়ে এনআইএ হানা। পানিহাটি পল্লীশ্রী এলাকায় শিপ্রা চক্রবর্তী নামে মহিলার বাড়িতে হানা এনআইএ আধিকারিকদের। এর আগে আধিকারিকদের 4 জনের সদস্য কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে করে নিয়ে ভোরবেলা শিপ্রা চক্রবর্তী নামে এক মহিলার বাড়িতে অভিযান চালায়। বাড়ির ভেতরে এখনো পর্যন্ত তল্লাশি চালাচ্ছে এনআইএর আধিকারিকেরা। গোটা এলাকা ঘিরে রেখেছে ঘোলা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। শিপ্রা চক্রবর্তী এবং তার স্বামী মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত। তারা পানিহাটি পৌরসভার 31 নম্বর ওয়ার্ড পল্লীস্তি এলাকার এই বাড়িতে থাকে। বাড়ির ভেতরে এনআইএর আধিকারিকরা ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। প্রথমে ডাকাডাকি করলে বাড়ির গেট না খোলায় গেট টপকে বাড়ির ভেতরে ঢুকে এনআইএর আধিকারিকরা। যদিও প্রায় 5 বছর হল শিপ্রা চক্রবর্তী আসানসোলের সুদীপ্তদের সঙ্গে থাকে না। তিনি বিয়ে করে উত্তর 24 পরগনায় চলে গিয়েছেন। 5 বছর আগে পর্যন্ত তারা আসানসোলের বিভিন্ন জায়গায় ঘর ভাড়া নিয়ে থাকত। বর্তমানে সুদীপ্তা পাল একাই আসানসোলের কুলটি থানার অন্তর্গত ডিসির গড়ে থাকে। এছাড়াও মানবাধিকার সংগঠনের ব্যানার নিয়ে বহু আন্দোলন করেন সুদীপ্তা। আসানসোলে তাদের সংগঠন আছে। রাজ্য জুড়ে 12 জায়গায় এনআইএ তল্লাশি। মাওবাদীদের অর্থ যোগান তদন্তে এনআইএ। কুলটি, ঘোলা, রানাঘাট, মহেশতলা সহ 12 জায়গায় হানা, 12 জায়গায় এনআইএর অভিযান চলছে। আমাদের সংবাদ আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওটায় 5000 লাইক এবং 4000 সাবস্ক্রাইবার টার্গেট করেছি। আপনারা অনেকেই খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। পুজো এসে পড়েছে প্রায়। বাংলায় যেমন দুর্গাপুজো, উত্তর ও পশ্চিম ভারতে একই সময় পালিত হয় নবরাত্রি। দেবী দুর্গার আরাধনায় নবরাত্রির সময় বহু জায়গায় গরবা নাচ হয়। বিজেপির এক নেতা বলে দিলেন আয়োজকদের উচিত গরবা নাচের মণ্ডপে ঢুকতে দেওয়ার আগে মানুষজনকে গোমূত্র খাওয়ানো। তার এও দাবি, হিন্দু হলে তার গোমূত্র পানে আপত্তি থাকার কথা নয়। এই নিদান দেওয়া ব্যক্তিটি হলেন ইন্দোরের বিজেপি জেলা সভাপতি চিন্টু বর্মা। তিনি বলেন, আমি আয়োজকদের অনুরোধ করেছি গরবা মণ্ডপে ঢুকতে দেওয়ার আগে তারা যেন সবাইকে গোমূত্র দিয়ে আচমন করিয়ে নেন। কেন তার এই অনুরোধ তা জানতে চাওয়া হলে আরও বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি নেতা। তার আশঙ্কা, গরবা মণ্ডপে অন্য লোকজন ঢুকে পড়তে পারে, অন্য আলোচনার জন্ম নিতে পারে। চিন্টু বর্মা আরও বলেন, আধার কার্ডে এদিক ওদিক করা যেতে পারে। যদি কোনো ব্যক্তি হিন্দু হন তাহলে তিনি গোমূত্র দিয়ে আচমন করে মণ্ডপে ঢুকবেন, আপত্তি করার প্রশ্নই উঠছে না। বিজেপি নেতার এই বক্তব্যে বিরোধিতা করেছে কংগ্রেস। তাদের দাবি, এটা বিজেপির মেরুকরণের আর এক কৌশল। বিমানবন্দরের সামনে একটি বাড়ির রং নিয়ে শুরু রাজনীতি। গেরুয়া রঙের অ্যাপার্টমেন্টটিকে সবুজ কাপড় দিয়ে ঢেকে ফেলা হয়েছে। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, মঙ্গলবার ফেরার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
এয়ারপোর্টের রাস্তা দিয়ে ফেরার পথে যদি তিনি এটি দেখতে পান তাহলে ক্ষুব্ধ হতে পারেন। সেই কারণে সবুজ কাপড় দিয়ে ঢেকে ফেলা হয়েছে সেটি। প্রসঙ্গত, কলকাতা বিমানবন্দরের কাছে জয় মাতাদি অ্যাপার্টমেন্ট, মানিক পান্না বর্ধন অ্যাপার্টমেন্টের গায়ে পড়েছে গেরুয়া রঙের প্রলেপ। আর তা দেখে ক্ষুব্ধ হবেন মুখ্যমন্ত্রী, আশঙ্কা রয়েছে তাই কি সেই অ্যাপার্টমেন্ট ঢাকা পড়ল সবুজ নেটে? এমনই প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার মতে, উত্তরবঙ্গ সফর শেষে কলকাতা বিমানবন্দর থেকে ফেরার পথে মুখ্যমন্ত্রী অস্বস্তি ঢাকতেই ঢাকা হলো অ্যাপার্টমেন্টটি। জোর করে সেই কাজ করল স্থানীয় পুর প্রশাসন। সাহায্যকারীর ভূমিকায় পুলিশ, দাবি শুভেন্দু অধিকারীর। ত্যাগের প্রতীক গেরুয়া জানিয়ে গর্ব করেন স্বামী বিবেকানন্দ। আর তাকে না মুখ্যমন্ত্রীর অস্বস্তি, মত শুভেন্দু অধিকারীর। এখানেই শেষ নয় তার প্রশ্ন, সূর্যের গেরুয়া আভায় আকাশ গেরুয়া হলে তাতে কি ঢাকবে রাজ্য প্রশাসন? প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। আবার বাংলাকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্যার জন্য কয়েকটি রাজ্যকে আর্থিক বরাদ্দ করেছে। মোট 675 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে বাংলা এখনো পর্যন্ত একটা টাকাও পায়নি বলে রাজ্য সরকারের অভিযোগ। নাগারে বৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগের জেরে বানভাসী পরিস্থিতি তৈরি হয়েছে একাধিক রাজ্যে। এই অতিবৃষ্টি এবং ডিভিসির জল ছাড়া জেরে বাংলার দক্ষিণবঙ্গে বন্যা হয়ে গিয়েছে। খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, কিন্তু বাংলায় প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়লেও এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো আর্থিক সাহায্য পায়নি। এক্ষেত্রে 3টি রাজ্য আর্থিক সাহায্য পেয়েছে নরেন্দ্র মোদী সরকারের কাছ থেকে। 3টি রাজ্য হল গুজরাট, মণিপুর এবং ত্রিপুরা। এই 3টি ডবল ইঞ্জিন সরকারের রাজ্য, অর্থাৎ বিজেপি শাসিত। তাই তারা কেন্দ্রের সাহায্য পেয়েছে বলে অভিযোগ তুলেছেন বিরোধী রাজ্যগুলো। বিশেষ করে বাংলার মুখ্যমন্ত্রী কদিন আগেই বলেছেন এই রাজ্যে বন্যা হয়েছে, কেন্দ্র খোঁজ নেয়নি, কোনো টাকাও দেয়নি। এবারে সেই কথায় যেন শিলমোহর পড়ল। গুজরাট পেয়েছে 600 কোটি টাকা, মণিপুর পেল 50 কোটি টাকা এবং ত্রিপুরায় জুটেছে 25 কোটি টাকা। বর্ষাকালে এই 3টি রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, তার সঙ্গে ধসও নেমেছে। এই বিষয়টি নিয়ে একটি সোমবারে বিবৃতি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ওই বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দেখানো পথে অঙ্গীকারবদ্ধ বন্যা দুর্গত রাজ্যগুলোকে সাহায্য করত। এই বছরই বর্ষায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে অসম, মিজোরাম, কেরল, তেলেঙ্গানা, নাগাল্যান্ড, গুজরাট, অন্ধ্রপ্রদেশ এবং মণিপুর। আর ভয়াবহ বন্যার কবলে পড়েছে বাংলায়। সেখানে এই 3 রাজ্য কেন্দ্রীয় আর্থিক সাহায্য পেয়েছে। কেন্দ্রীয় প্রতিনিধি দল এইসব রাজ্যে গিয়ে ক্ষয়ক্ষতি দেখে এসেছে, তারপরে আর্থিক সাহায্য করা হয়েছে। বাংলায় কোনো কেন্দ্রীয় প্রতিনিধি দল আসেনি, কোনো খোঁজ খবর নেয়নি, তাই বাংলা বন্যার জন্য টাকা পায়নি। তবে সূত্রের খবর, বিহার এবং বাংলার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় দল শীঘ্রই আসবে। তারা এসে সরেজমিনে ক্ষয়ক্ষতি দেখবেন, তারপর কেন্দ্রকে রিপোর্ট দেবে। ওই রিপোর্টের উপর ভিত্তি করে টাকা আসবে বিহার এবং বাংলায়। বিহার এখন এনডিএ সরকারের শরিক, তাই সেটা দ্রুত মিলবে বলে মনে করছে অনেকে। কিন্তু বাংলা কবে টাকা পাবে সেটা সময় বলবে। আপাতত বঞ্চিত তকমা পড়ে গিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছরে কেন্দ্রীয় সরকার এনডিআরএফের মাধ্যমে 9,044 কোটি টাকা দিয়েছে 21টি রাজ্য। 4,529 কোটি টাকা এনডিআরএফ দিয়েছে 15টি রাজ্যে, আর 1,385 কোটি টাকা 11টি রাজ্যকে দেওয়া হয়েছে। আরজিকর কাণ্ডে সোমবার ছিল সুপ্রিম কোর্টে আরও এক শুনানির দিন। মামলায় এদিন একের পর এক পর্ব উঠে আসে সিবিআইর স্ট্যাটাস রিপোর্ট। প্রধানমন্ত্রীর বিচারপতি পড়তেই তিনি প্রশ্ন তোলেন নির্যাতিতা দেহের কাছে উদ্ধার চশমা নিয়ে। রিপোর্টে দাবি করা হয় চশমার জন্য নির্যাতিতার ক্ষতবিক্ষত ছিল। চশমা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। সিবিআই তদন্ত নিয়ে মন্তব্য করেন ডিওয়াই চন্দ্রচূড়। এখানেই শেষ নন। প্রধান বিচারপতি চন্দ্রচূড় জানতে চায় নিরাপত্তার প্রক্রিয়ায় সিসিটিভি লাগানোর কাজ কতদূর এগিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তার উত্তর শুনে কি বললেন প্রধান বিচারপতি? এদিন কোর্টের শুনানিতে সওয়াল জবাব পর্বের মাঝে সিবিআই তার তদন্তের স্ট্যাটাস রিপোর্ট পেশ করতে প্রধান বিচারপতি মন্তব্যে বলেন, সিবিআই এর তদন্তে গুরুত্বপূর্ণ কিছু লিডস উঠে এসেছে। সিবিআই তদন্ত চালিয়ে যাক। এদিকে সুপ্রিম কোর্টে বিচারপতি জেবি পাদ্রিওয়ালা, বিচারপতি মনোজ মিশ্র এবং প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ প্রশ্ন করে, পশ্চিমবঙ্গ সরকার সিসিটিভি ক্যামেরা, শৌচালয় তৈরি, মহিলা এবং পুরুষদের জন্য ডিউটি রুম, বায়োমেট্রিক ইত্যাদি নিয়ে কি পদক্ষেপ করেছে। জবাবে রাজ্যের তরফে আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন, কিছুটা দেরি হচ্ছে। বন্যার জন্য 6,178টি হয়ে গিয়েছে, 22% কাজ হয়েছে। আইনজীবীর বক্তব্য শুনে অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, প্রক্রিয়া এত মন্থর কেন? কোনো জায়গাতেই তো 50% কাজ হয়নি। জবাবে দ্বিবেদী বলেন, 15ই অক্টোবরের মধ্যে কাজ হয়ে যাবে। সে কথা শুনে প্রধান বিচারপতি সাফ জানান,
রাজ্যকে নিশ্চিত করতে হবে যাতে কাজ 31 অক্টোবরের মধ্যে শেষ হয়ে যায়। রাজ্য জানায়, আরজিকর হাসপাতালে ডিউটি রুমে টেন্ডার যাওয়ার পর আজ কাজ থমকে রয়েছে। সেক্ষেত্রে সিবিআই ছাড়পত্র দিলে কাজ শুরু হবে। একথা শুনি সিবিআই এর তরফে পাল্টা আইনজীবী জানান, ঘটনার পর 5 দিন কাজ হয়েছে, আর এখন আমাদের আপত্তি থাকবে কেন? ডেরা স্বচ্ছা সৌদার প্রধান রাম রহিমের প্যারেলে মুক্তি রাজ্য অনুমোদন করেছে নির্বাচন কমিশন। হরিয়ানার বিজেপি সরকার তার প্যারেলে মুক্তি রাজ্যে আগেই মঞ্জুর করেছিল। রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা হয়ে যাওয়ায় কমিশনের অনুমতির প্রয়োজন ছিল, সেই অনুমতি মিলেছে। যদিও কমিশন করা শর্ত চাপিয়েছে। বলা হয়েছে, ডেরা প্রধান জামিনে মুক্ত 20 দিন হরিয়ানায় যেতে পারবেন না ভোটের প্রচার করতে সামাজিক মাধ্যমেও নির্বাচন নিয়ে পোস্ট দিতে পারবেন না তিনি। খুন ধর্ষণের মামলায় সাজাপ্রাপ্ত আসামি ধর্মগুরু রাম রহিমের প্যারেলে মুক্তি নিয়ে বারে বারে বিতর্ক তৈরি হয়েছে। 2022-এ জেল হওয়ার পর এখনও পর্যন্ত 14 বার তাকে প্যারোলে মুক্তি দিয়েছে হরিয়ানার বিজেপি সরকার। মোট 259 দিন জেলের বাইরে কেটেছে সরকারের বদান্যতায়। তাৎপর্যপূর্ণ হলো, এর মধ্যে 3 বার ভোটের আগে জামিন পান এই ধর্মগুরু। হরিয়ানায় পঞ্চায়েত, পুরসভা এবং লোকসভা ভোটের সময় জেলের বাইরে ছিলেন রাম রহিম। বিরোধীদের প্রশ্ন, কেন বারবার এই আসামিকে প্যারোলে মুক্তি দিচ্ছে সরকার? রাজনৈতিক মহলের মতে, রাম রহিমের ভক্তদের খুশি করতেই সিদ্ধান্ত। তিনি প্রচার না করলেও ভক্তরা তার সাহায্য পেলেও ভোটের বাক্সে প্রতিফলন পড়বে। এবারে নির্বাচন কমিশন থেকে হরিয়ানায় থাকার অনুমতি না দিলেও বিরোধীরা মনে করছে ভোটের সময় প্যারোলে মুক্তি একটি বাড়তি সুবিধা। কমিশন ভোটের সময় প্যারোলে মুক্তি রাজ্যে খারিজ না করে নিজেদের প্রশ্নের মুখোমুখি করে তুলেছে। পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ফের গ্রেপ্তারের আশঙ্কা তৈরি হয়েছে। শোনা যাচ্ছে তাকে অন্য মামলায় গ্রেপ্তার করতে চাইছে সিবিআই। আজই বিচার ভবনে সিবিআই স্পেশাল 1 নম্বর আদালতে পেশ করা হচ্ছে পার্থকে। ইতিমধ্যে সিবিআই এর মামলায় গ্রেপ্তার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। সেই মামলা কলকাতা হাইকোর্টে বিচারাধীন। আইনজ্ঞ মহলের মতে ওই মামলায় জামিন পাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটা অনুমান করে সিবিআই এর পক্ষ থেকে নিম্ন আদালতে অন্য মামলায় পার্থকে আদালতে হাজির করার আবেদন জানানো হয়েছে। সেই আবেদনের প্রেক্ষিতে আদালতের পক্ষ থেকে প্রেসিডেন্সি জেলে সমন পাঠানো হয়েছে। আরজিকর কাণ্ডের আবহে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে প্রতিনিয়ত আক্রমণ শানিয়ে চলেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এই আবহে তার বিরুদ্ধে এফআইআর রুজু হয়েছে। চিঠি গিয়েছে মুখ্যমন্ত্রী থেকে প্রধান বিচারপতির কাছে, এমনকি এফআইআর হয়েছে তার নামে। এই আবহে কুণাল ঘোষকে হুমায়ুন কবিরকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল গতকাল। সেই সময় তিনি বিচারটিকে লঘু করে দেখানোর চেষ্টা করলেন। হুমায়ুন ইস্যুতে কুণাল ঘোষের বক্তব্য দেখুন। সেখানে একটা সমস্যা আছে, সেখানে কিছু স্থানীয় সমস্যা দেখা দিয়েছে। জুনিয়র ডাক্তার এবং রোগীদের মধ্যে আস্থার সম্পর্ক থাকতে হবে। এই সম্পর্ক ভেঙে গেলে তিক্ততা বেড়ে যায়। আমরা আশা করি এটা সমাধান করা হবে। তবে পুলিশ ও স্থানীয় প্রশাসন আইন মেনে কাজ করছে। তবে এই মন্তব্যের মুখে হুমায়ুন কবিরের নাম নেননি কুণাল ঘোষ। উল্লেখ্য, বিগত দিনে জুনিয়র চিকিৎসকদের হুমকি দিয়ে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের একাধিক ছোট বড় মাঝারি নেতা। তাদের অন্যতম হলেন তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির। তিনি সরাসরি একাধিকবার চিকিৎসকদের ওপর হামলার হুমকি দিয়েছেন। হুমায়ুনের এহেন হুমকির পরিপ্রেক্ষিতে আইএমএস সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখেছে। তবে হুমায়ুন তারপর লাগামহীন। তার মুখে পুলিশের অভিযোগ দায়ের হওয়ার পর তিনি ফের মুখ খোলেন। বলেন, আইন আমরা তৈরি করি, কোনোটা আইনসঙ্গত, যেটা ভালো করেই জানি। আমাকে যদি জেলে যেতে হয় তাহলে 50,000 লোক নিয়ে জমায়েত করব। ফিরে এসে অপরাধ করতে কুণ্ঠাবোধ করব না। মেডিকেল কলেজে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের প্রসঙ্গ উঠে এলো একাদশ শ্রেণীর প্রশ্নপত্রে। সোমবার এ নিয়ে রাজনৈতিক শোরগোল পূর্ব মেদিনীপুরের এগরার একটি প্রথম সারির স্কুলে। তৃণমূল নেতৃত্বের অভিযোগ এটা রাজনৈতিক চক্রান্ত। যদিও স্কুল কর্তৃপক্ষ বলছেন, রাষ্ট্রবিজ্ঞানের বিষয়ে এই প্রশ্ন নিয়ে কেউ কোনো লিখিত অভিযোগ জানায়নি। স্থানীয় সূত্রে খবর, একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা ছিল দিন 5 আগে। সেখানে একটি প্রশ্ন ছিল, শিক্ষা আমার মৌলিক অধিকার, আমি অভয়া। অনেক আশা ও স্বপ্ন নিয়ে আরজিকর মেডিকেল কলেজে উচ্চশিক্ষার জন্য ভর্তি হয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য আমাকে মেডিকেল কলেজের মধ্যে পাশবিক অত্যাচার করে প্রাতিষ্ঠানিকভাবে খুন করা হয়েছে। আমার সঠিক বিচার হোক। ওপরে বর্ণিত শিকার অধিকারটি সংবিধানে কোন ধারায় আছে? এরপর 4টি অপশন দেওয়া হয়, কিন্তু সেই বিষয় ঘিরে রাজ্য রাজনীতি উত্তাল। জানিয়ে সুপ্রিম কোর্টের বিচার চলছে। সেটা কেন স্কুলের পরীক্ষায় প্রশ্নের ঠাঁই পেল, এই প্রশ্নই উঠে এসেছে। মামলাটি যদিও এখন বিচারাধীন। এই পরিস্থিতিতে এমন পাশবিক ঘটনা, স্কুলের প্রশ্নপত্রে লেখার ঘটনা অত্যন্ত নিন্দাজনক বলেই জানা গিয়েছে।